আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লিনিক্যাল এমার্জেন্সি নিয়ে কথা বলবো, যেটা অনেকে সাধারণ একটা স্কিন রাশ বলে ভুল করে। এর নাম হার্পিস জস্টার অফথ্যালমিকাস বা HZO। মনে রাখতে হবে, এটা শুধু ত্বকের একটা সমস্যা নয়, এটা একজন রোগীর দৃষ্টিশক্তি কিন্তু চিরদিনের মতো কেড়ে নিতে পারে। চলুন আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শুরু করি, যেটার উত্তর আমাদের সবার প্রত্যেক চিকিৎসকের জানা উচিত। যে ভ্যারিসেলা জস্টার ভাইরাসটা সাধারণ চিকেনপক্স ঘটায়, সেটাই যখন আবার সক্রিয় হয়, তখন কিন্তু ব্যাপারটা আর শুধু ত্বকের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটা সরাসরি রোগীর চোখের জন্য একটা বিরাট হুমকিতে পরিণত হতে পারে। তো এবার আমরা সবচেয়ে জরুরি ফার্স্ট এবং মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লিনিক্যাল সাইনটা নিয়ে কথা বলবো। যখনই কোনো রোগীর মুখে শিঙ্গলস বা হার্পিস জোস্টার দেখবেন, তখন এই একটা লক্ষণই আপনাকে বলে দেবে যে অবস্থাটা ঠিক কতটা সিরিয়াস। এই যে লক্ষণটা দেখছেন, এটার নাম হার্চিনসন সাইন। স্যার জনাথন হার্চিনসনের নামে এর নামকরণ। এটা কিন্তু শুধু একটা ফোসকুড়ি নয়, এটা একটা রেড ফ্ল্যাগ। এর মানে হলো ভাইরাসটা একটা খুব নির্দিষ্ট আর হাই রিস্ক নার্ভকে অ্যাট্যাক করেছে, যেটা চোখে সরাসরি বিপদের মুখে ফেলে দেয়। এখন প্রশ্ন হলো, এটা কেন একটা এমার্জেন্সি? আসল কারণটা লুকিয়ে আছে অ্যানাটমিতে। দেখুন, আমাদের নাকের ডগা আর চোখের ভেতরের যে গঠন, দুটোকেই সাপ্লাই দেয় একই নার্ভ, যার নাম ন্যাসোসিলিয়ারি নার্ভ। এর ফলে কি হয়, ভাইরাসটা যেন একটা রেডিমেড হাইওয়ে পেয়ে যায়, ত্বক থেকে সোজা চোখের গভীরে ঢুকে যাওয়ার জন্য। এই ছবিটা দেখুন, পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ক্লিনিক্যাল প্রিন্সিপালটা খুবই সহজ। যদি ন্যাসোসিলিয়ারি নার্ভ ইনভলভড হয়, তাহলে ধরে নিতে হবে চোখও ইনভলভড। ব্যাস, যতক্ষণ না একজন অফথ্যালমোলজিস্ট ভালো করে পরীক্ষা করে বলছেন যে না, সব ঠিক আছে, ব্যাস, তাহলে ভাইরাস তো চোখে পৌঁছে গেল। এবার চলুন দেখি এই ভাইরাল অ্যাট্যাকটা কিভাবে চোখের একটা মারাত্মক জটিলতা সেকেন্ডারি গ্লুকোমা তৈরি করে। এখানে যে স্টেপগুলো দেখানো হয়েছে, সেগুলো আসলে চোখের ভেতরে একটা প্লাম্বিং ক্রাইসিস তৈরি করে, নিষ্কাশন ব্যবস্থাটা পুরো ভেঙে পড়ে। প্রথমে ভাইরাসটা চোখের জল বেরোনোর যে ড্রেনেজ সিস্টেম, সেখানে ইনফ্লেমেশন বা প্রদাহ তৈরি করে। আমরা এটাকে বলি ট্র্যাবেটুলাইটিস। এরপর ইনফ্লেমেশনের কারণে সেল আর ময়লা জমে ওই ড্রেনেজ চ্যানেলগুলো ব্লক হয়ে যায়। ফলাফল, চোখের ভেতরের প্রেশার আইওপি মারাত্মকভাবে বেড়ে যায় আর অপটিক নার্ভকে ড্যামেজ করে দেয়, যা থেকে কিন্তু পার্মানেন্টলি দৃষ্টি চলে যেতে পারে। আচ্ছা, এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে কথা বললাম। এবার আসুন একটা রিয়েল লাইফ ক্লিনিক্যাল সিনারিও দিয়ে দেখি যে এই জ্ঞানটা আমরা বাস্তবে কিভাবে কাজে লাগাবো। ধরুন আপনার ক্লিনিকে একজন রোগী এসেছেন। 15 দিন আগে তার পক্সের র্যাশ হয়েছিল, এখন প্রায় শুকিয়েও গেছে, কিন্তু সমস্যা হলো উনি এখন চোখে ঝাপসা দেখছেন। এই যে দেরিতে আসা, এটা কিন্তু খুবই কমন আর খুব বিপজ্জনকও, কারণ আসল জটিলতাগুলো কিন্তু র্যাশ শুকানোর পরেই শুরু হয়। তাই এই স্টেজে একদম ঠিকঠাক সিস্টেম্যাটিক অ্যাসেসমেন্টই পারে তার দৃষ্টিশক্তিকে বাঁচাতে। এই যে 4টা পরীক্ষার কথা বলা আছে, এর কোনোটা কিন্তু অপশনাল নয়, সবগুলোই ম্যান্ডেটরি। আমাদের লক্ষ্য হলো ক্ষতির পুরো ছবিটা বোঝা। স্ল্যানেন চার্ট দিয়ে আমরা দেখব দৃষ্টি কতটা কমেছে, স্লিট ল্যাম্প দিয়ে দেখব ইনফ্লামেশন কতটা গভীরে গেছে, টোনোমেট্রি দিয়ে মেপে দেখব চোখের প্রেশার ঠিক আছে কিনা, গ্লুকোমার ঝুঁকি আছে কিনা, আর শেষে ডায়ালেটেড ফান্ডাস এক্সামিনেশন করে রেটিনা আর অপটিক নার্ভের অবস্থাটা জেনে নেব। প্রত্যেকটা স্টেপই আমাদের চিকিৎসার সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এখন স্ক্রিনে যে সংখ্যাটা দেখছেন 72, এটা খুব ভালো করে মনে রাখুন। 72 ঘন্টা র্যাশ বেরোনোর পর এটাই হলো সেই গোল্ডেন উইন্ডো। এই সময়ের মধ্যে যদি অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট শুরু করে দেওয়া যায়, তাহলে বেশিরভাগ ভয়ঙ্কর জটিলতা থেকেই রোগীকে বাঁচানো সম্ভব। ডেটা কিন্তু একেবারে পরিষ্কার। অ্যাসাইক্লোভির, ভ্যালাসাইক্লোভির বা ফ্যামসিক্লোভিরের মতো সিস্টেমিক অ্যান্টিভাইরাল ওষুধগুলো যদি সময় মতো দেয়া হয়, তাহলে চোখের দীর্ঘমেয়াদী সমস্যার ঝুঁকি প্রায় অর্ধেক হয়ে যায়। গবেষণা বলছে ঝুঁকিটা 50% থেকে কমে প্রায় 30% নেমে আসে। তাহলে এই ধরনের রোগীদের ফাইনাল আউটকাম কি হয়? এর উত্তরটা কিন্তু প্রায় পুরোটাই নির্ভর করে আমরা চিকিৎসকরা কত তাড়াতাড়ি অ্যাকশন নিচ্ছি তার উপর।
যদি চিকিৎসা শুরু করতে দেরি হয় তাহলে এই ভাইরাসটা কিন্তু চোখের মধ্যে একটা ধ্বংসলীলা চালিয়ে যেতে পারে। কর্নিয়ায় পার্মানেন্ট দাগ, সেকেন্ডারি গ্লুকোমা যা সহজে সারে না, ছানি, এমনকি পোস্ট হার্পেটিক নিউরালজিয়ার মতো ভয়ঙ্কর ক্রনিক ব্যথা, এই সব কিছুই হতে পারে। এই স্লাইডটা দেখুন, দুটো রাস্তার ছবিটা একদম পরিষ্কার। বাঁ দিকে হলো সময় মতো চিকিৎসার ফল, রোগী প্রায় পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন। আর ডান দিকে হলো দেরিতে চিকিৎসার ফল, স্থায়ী ক্ষতি যা আর ফেরানো সম্ভব নয়। আমাদের একটা সিদ্ধান্তই কিন্তু ঠিক করে দেবে যে রোগী কোন রাস্তা দিয়ে যাবে। পরিসংখ্যানগুলো কিন্তু আমাদের ঝুঁকির একটা বাস্তব চিত্র দেয়। HZO রোগীদের মধ্যে ৫ থেকে ২৩% মাঝারি ধরনের দৃষ্টিশক্তি কমে যেতে পারে। এর মানে তাদের দৈনন্দিন জীবন, যেমন ধরুন বই পড়া বা গাড়ি চালানো, বেশ কঠিন হয়ে পড়তে পারে। আর গুরুতর দৃষ্টিহানি ঝুঁকিটা যদিও কিছুটা কম, ০ থেকে ৮%, কিন্তু যাদের ক্ষেত্রে এটা হয় তাদের জন্য এটা একটা লাইফ চেঞ্জিং পরিণতি। আর পুরোপুরি অন্ধত্বের ঝুঁকি যদিও ১%-এরও কম, মাত্র 0.7%-এর কাছাকাছি, কিন্তু এটা একেবারে শূন্য নয়। আর সবচেয়ে দুঃখের বিষয় হল এই ট্র্যাজেডিটা কিন্তু আটকানো সম্ভব। তবে চলুন এই সেকশনটা একটা পজিটিভ নোট দিয়ে শেষ করি, আর এটাই সবচেয়ে জরুরি কথা। যদি আমরা সময় মতো সঠিক চিকিৎসা দিই আর নিয়মিত রোগীকে ফলো আপে রাখি, তাহলে এই রোগের প্রগনোসিস কিন্তু এক কথায় চমৎকার। বেশিরভাগ রোগীর দৃষ্টিশক্তি পুরোপুরি আগের মতো ফিরিয়ে আনা সম্ভব হয়। বেশ, তাহলে এতক্ষণের আলোচনা থেকে সবচেয়ে জরুরি বিষয়গুলো, মানে ক্লিনিক্যাল পার্টগুলোকে এক জায়গায় করা যাক, যেগুলো আপনার প্রতিদিনের প্র্যাকটিসে কাজে লাগবে। এই কয়েকটা নিয়মই রোগীর দৃষ্টিশক্তিকে রক্ষা করবে। ১. সবসময় হার্টস্টিনসন সাইন খুঁজুন। ২. মুখের শিঙ্গলস দেখলেই HZO সন্দেহ করুন। ৩. এক মুহূর্ত দেরি না করে চক্ষু বিশেষজ্ঞের কাছে রেফার করুন। ৪. ওই ৭২ ঘণ্টার গোল্ডেন উইন্ডোটা মাথায় রাখুন। আর ৫. নিয়মিত চোখের প্রেশার মনিটর করুন। মনে রাখবেন, আপনার সতর্কতা আর দ্রুত সিদ্ধান্তই এখানে আসল। সুতরাং এরপর থেকে যখনই এমন কোনো রোগী দেখবেন, শুধু এই একটা কথা মনে রাখবেন, নাকের ডগায় একটা ফুসকুড়ি মানেই সেটা চোখের জন্য একটা এমার্জেন্সি। ধন্যবাদ। जाना चाहिए